আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবে না, ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ। হলফনামায় ভুল তথ্যে এমপি পদ বাতিল, জোট করল ভোট দলের প্রতীকেই। রোল মডেলের নির্বাচন করতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন, জানালেন জনপ্রশাসন সচিব। লটারি ছাড়াই ডিসি ইউএনও পদায়ন, পক্ষপাতিত্ব করলেই ব্যবস্থা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের রায়। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতের আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল। দেশে স্থিতিশীলতা ফেরাতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য আমির খুসরুর। ফেসিবাদের পতনের পর মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোকে অনুধাবনের আহ্বান। মহেশখালী মাতার বাড়িকে ঘিরে 30 বছর মেয়াদী নতুন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। শুধু গভীর সমুদ্র বন্দর নয়, নতুন শহরের জন্ম হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং কুরুচিপূর্ণ মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন 6 মাস বহিষ্কার। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে মুখর ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলেও ইসি ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি। ইসি কমিশনার আরও জানান, কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী খরচের বেলাতেও। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এখন থেকে জেলা নির্বাচন এ সময় ইসি কমিশনার জানান, আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল। স্থগিত থাকবে তাদের নিবন্ধন ও প্রতীক। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। একই সাথে ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা একটা নতুন এডিশন। এবারের আরপিও সংশোধনীতে পরিবর্তন আনা হচ্ছে নির্বাচনী খরচে। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা অথবা সর্বোচ্চ 25 লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সাথে। এছাড়া প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে বলেও জানান ইসি কমিশনার। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মুখলিসুর রহমান। তিনি বলেন, ডিসি ইউএনও বদলিতে লটারি করা হবে না, তবে কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি বাহারুল আলম। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি নির্বাচনে জাল ভোটে আওয়ামী লীগ করেছিল পাশ, তাতে দলের হয়েছে সর্বনাশ। তাদের নেতাকর্মী নেই মাঠে, অংশ নিতে পারবে না আগামী ভোটে। প্রকাশ্যে ভোট চুরি হলেও মাঠ প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, তবে সরকার এবার তাদের করতে চায় শুদ্ধ।
ইলেকশনের নামে সিলেকশন বন্ধে নির্বাচন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার কেউ মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। ভোটের আগে ওসিএসপিদের লটারিতে বদলি করা হলেও ইউনো ডিসিদের এই প্রক্রিয়ায় বদলি করা হবে না বলে জানালেন জনপ্রশাসন সচিব। তফসিলের পর তাদের পদায়ন বা বদলি দেখভাল করবে নির্বাচন কমিশন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেইনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরো সামনে হবে। আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রদ বদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। এদিকে প্রথমবারের মতো সরাসরি এএসআই পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। নির্বাচনের আগে অন্তত 4000 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানালেন আইজিপি। সেজন্য করা হচ্ছে আইন সংশোধন। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম, ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনের দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। ভোটের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান আইজিপি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনিশ্চয়তা কাটল। আগামী 9 সেপ্টেম্বরেই হবে নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী এসএম ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। হুমায়ুন চিশতি জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই উৎসবে ভাটা পড়ে যখন এক জিএস প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। যদিও আধ ঘণ্টার ব্যবধানে হাইকোর্টের আদেশটি স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে রিটকারীর আইনজীবী জানান, রিটকারীর উদ্দেশ্য নির্বাচন বন্ধ করা নয়। ছাত্রলীগ করার কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের প্রার্থিতাও বাতিল হওয়া উচিত। যে ছাত্রী এই রিট পিটিশন করেছিল সে তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকসু ইলেকশন না করতে পারে। ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি, তবে যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে, যদি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। জিএস প্রার্থী এসএম ফরহাদের বিরুদ্ধে আনা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি তার আইনজীবীর। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন শুনানিতে। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের আদেশে এবার উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন, আশা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা সর্বোচ্চ আদালতের নজরে এনে রিটকারীর আইনজীবী নিরাপত্তার পাশাপাশি হুমকিদাতার শাস্তির আবেদন জানান। পরে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, নানা দাবির আড়ালে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। অন্যদিকে ঢাকা জেলা বিএনপির আলোচনা সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাধারণ মানুষ পিআর পদ্ধতি বুঝে না, ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে চায়। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। রাজধানীর লেকশোর হোটেলে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে দেশ পরিচালনা করতে চায়। শুধু আশ্বাসের রাজনীতির দিন শেষ। ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, রাজনৈতিক দলগুলোকে তা অনুধাবন করতে হবে। আমির খসরু বলেন, যত দ্রুত সম্ভব দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা জরুরি। যত সময় ক্ষেপণ হবে দেশ তত পিছিয়ে যাবে। এক বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। আর এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই। অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহারে ঢাকা জেলা বিএনপির বিজয় শোভাযাত্রা পূর্ব পথসভায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জনগণ আনুপাতিক বা পিআর কি তা বোঝে না, জনগণ সরাসরি ভোট দিতে চায়। জনগণ এখনো জানে না আনুপাতিক কি, এটা কাপড়, এটা জামা, না এটা ধান, না এটা নদী কি। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে, আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, অবাধ সুষ্ঠু হলে ডাকসু নির্বাচনে ছাত্রদল বিজয়ী হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ভিপি নূরের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর পল্টন মোড়ে সড়কে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। এ সময় বক্তারা বলেন, নূরকে টার্গেট করে হত্যার পরিকল্পনায় ওই হামলা চালানো হয়। এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ফ্যাসিস্টদের দোসর দল হিসেবে জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ সহ 4 দফা দাবি জানায় দলটি। এছাড়াও ভিপি নূরের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী 5 সেপ্টেম্বর শাহবাগে ফ্যাসিবাদ বিরোধী সমমনার রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে শান্তি সমাবেশ কর্মসূচিও ঘোষণা করে দলটি। মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরে জন্ম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা কর্তৃপক্ষের সাথে বৈঠকে তিনি এই কথা জানান। পরে ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকা সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো উন্নত হয়ে উঠবে। কর্মসংস্থান হবে প্রায় 25 লাখ মানুষের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা অথরিটির সার্বিক বিষয় ও কর্মপরিকল্পনার অগ্রগতি জানতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মহেশখালী মাতারবাড়িতে নতুন শহরের জন্ম হবে, গড়ে তোলা হবে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন কেন্দ্র হিসেবে। এ সময় সমুদ্র অর্থনীতি গড়ে তুলতে গবেষণার উপর জোর দেন তিনি। 4 বিলিয়ন থেকে 6 বিলিয়ন ডলারের সেভিংস হবে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, মাস্টার প্ল্যান সংশোধন করে পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি ম্যানুফ্যাকচারিং হাব ও ফিশিং যুক্ত করা হয়েছে পরিকল্পনায়। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ
ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইট ইটসেলফ ইজ আ টাউনশিপ। এতে $150 বিলিয়ন জিডিপিতে যুক্ত হবে বলে আশা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। আশিক চৌধুরী বলেন, এই প্রকল্প বাস্তবায়নে পরবর্তী সরকারগুলোকেও ভূমিকা রাখতে হবে। 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব, তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। দলমত নির্বিশেষে এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রোগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে, তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আগামী 4 মাসের মধ্যে এই প্রকল্পের নতুন মাস্টার প্ল্যান অনুমোদন করা হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। 60 থেকে $65 বিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এফডিআই হিসেবে আসবে। হঠাৎ কক্সবাজার সফরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকাল 8:45টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 3 জনই বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার BIWT এর ঘাট থেকে স্পিড বোর্ডে মহেশখালী যান। সেখানে পৌঁছানোর পর তারা কুতুবজম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। আজই কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসু নির্বাচনে রিটকারীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলী হোসেন প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছে, তবে তার বিষয়ে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাকসু রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। এদিকে আইনগতভাবে ডাকসু নির্বাচনে কোনো বাধা না থাকায় প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মনির হোসেন তুপুর রিপোর্ট। কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেয়া শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত পোক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তার যে অপরাধ সেটি সে স্বীকার করেছে, আমাদের যে তদন্ত কমিটি সেখানেও স্বীকার করেছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণাত্মক আচরণের বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে। তার রোধে সাইবার বুলিং টাস্ক ফোর্স ব্যবস্থা নিচ্ছে বলে জানান চিফ রিটার্নিং অফিসার। চরিত্রহননের চেষ্টা চলতেছে, এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই, আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যদি মনে করে তারা যদি সুশৃঙ্খলভাবে ডাকসু কমপ্লিট করবে, এটা করতে পারে, এই আস্থাটুকু আমাদের আছে। হ্যাঁ, সেনাবাহিনী কার জন্য লাগবে? কারোর জন্য লাগার কথা না। তিনি জানান, সবগুলো ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে, তবে কেন্দ্র বাড়ানোর আর সুযোগ নেই। সাধারণ শিক্ষার্থীরা আমরা চাচ্ছি যেন ডাকসুটা হোক। ক্যাম্পাসটা হঠাৎ করে আবার হবে জমজমাট হয়ে গেছে, লিফলেট দিচ্ছে সবাই। নির্বাচন যখন বানচালের কথা আসলো তখন সবাই এক হলো, ঐক্যবদ্ধ দেখতে পারলাম আমরা। ডান বাম কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, গণতন্ত্রের চর্চা করতেছি, আমাদের ভিতর থেকে নেতৃত্ব বের হয়ে আসছে, এটাই আসলে ডাকসু থেকে প্রাপ্তি। এদিকে আইনি কোনো বাধা না থাকায় জমে উঠেছে পুরো ক্যাম্পাস। সবখানেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। শিক্ষার্থীদের হাতে হাতে এখন প্রার্থীদের লিফলেট। সময় বাকি আর কয়েকটা দিন। প্রথমত তো আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন যে হচ্ছে কি পরিমাণ উৎসবমুখর পরিবেশ। এখানে সবাই খুব এনথুজিয়াস্টিক, মানে সামনে নির্বাচন হবে, যে যার মতো প্রার্থী নিয়ে সবাই ক্যালকুলেট করতেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ আলাদা থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে এইবার প্রত্যেকটা রাজনৈতিক দল এক হয়ে একসাথে কাজ করছে। 9 সেপ্টেম্বর ডাকসুর নির্ধারিত ভোটের দিন 8টি কেন্দ্রের 710টি বুথে ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন শুধুই নির্বাচনী উত্তাপ। ছাত্রছাত্রী, প্রার্থী, সমর্থক সবাই মেতে উঠেছেন প্রচারণায়। ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী জোট, স্বতন্ত্র প্রার্থী সবাই চাইছেন শিক্ষার্থীদের সমর্থন। প্রচারণা চলছে হল থেকে হোটেল, সড়ক থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনদের উচ্ছ্বাসে মুখর রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা এবারই প্রথম ভোটাধিকার পেয়েছেন। মনোনয়নপত্র বিতরণ শেষের পথে ভোট দেবেন প্রায় 29,000 শিক্ষার্থী। নির্বাচনী প্রস্তুতিও চলছে নিয়মতান্ত্রিকভাবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থার। সাভার ও রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়ায় উৎসব মুখর পুরো ক্যাম্পাস। প্রচারণায় তুঙ্গে ছাত্র রাজনীতি। চলছে ষষ্ঠ দিনের মতো গণসংযোগ। হল, সড়ক, এমনকি হোটেল রেস্তোরাঁতেও চলছে প্রাণবন্ত প্রচারণা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছেন প্রচারণায়। আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা যে হল ভিত্তিক প্রচারণাগুলো চালাচ্ছি সেখানে যারা ডিসেবল যারা আছে তারা একটা আবেদন করেছে যে তাদের জন্য যাতে ব্রেল পদ্ধতিতে চালু করা হয়। তারা খুবই আগ্রহী, তারা ভোট দিতে খুবই আগ্রহী যে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আসছি, আমরা রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসিনি। আমরা আশা রাখছি সবাই মিলে একটি সুন্দর শিক্ষার্থী সংসদ নির্বাচন পাবো এবং শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি যে নতুন সুযোগ, সেই সুযোগকে আমরা সবাই লুফে নেব। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসকে 3টি জোনে ভাগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 179 জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে 3বারের মতো সময়সীমা বাড়ানোর পর আজ বিকেলে শেষ হয়েছে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত। নারীদের নিরাপত্তা বজায় রাখা এবং সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর আমরা যখন এই কাজগুলো করব তখন অবশ্যই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আমাদের পক্ষেই কাজ করবে। নেতার ক্ষেত্রে যেটা গুণাবলী থাকা দরকার আমি মনে করি, প্রথমে হচ্ছে তাকে একদম ভালো শ্রোতা হতে হবে, কারণ ভালো শ্রোতা হতে না পারলে কখনোই সে একদম ভালো নেতা হতে পারবে না। যে আমি নতুন হিসেবেও আমি এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক করতে পারবো, তাদের আওয়াজ হিসেবে কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমি এখানে আসলাম আর কি, প্রার্থী হিসেবে দাঁড়াতে আসছি এবং আমি সকলের দোয়া কামনা করছি। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নবীনদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 29,000। সব মিলিয়ে একটি নতুন মাত্রা সংযোজিত হয়েছে। একটি আনন্দঘন পরিবেশে আমাদের মাঝে নির্বাচনের যে নতুন আমাদের একটা পরিবেশ তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে রাকসুকে আরো সুন্দর, আরো বেশি অংশগ্রহণমূলক, আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করার ক্ষেত্রে এই ফার্স্ট ইয়ারের অন্তর্ভুক্তি কাজ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব নিয়ে 2 ক্যাম্পাসে নির্বাচনী আমেজ। নতুন প্রত্যাশার এই নির্বাচন শুধু ক্যাম্পাসের ভোট নয়, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠার প্রস্তুতি। জাহিদুল আলম, এটিএন বাংলা। ৭১ মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামাত নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ দেন ওই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেয়া 3 জন। অভিযোগকারীর মধ্যে আছেন মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার, আলতাফ হাওলাদার ও মাহতাব উদ্দিন হাওলাদার। তারা সবাই পিরোজপুরের বাসিন্দা। অভিযোগ দেওয়ার সময় তাদের সাথে আসেন আরেক সাক্ষী প্রয়াত মধুসূদন ঘরামির আত্মীয় সুমন্ত মিস্ত্রি। তারা জানান 2009 সালে মাহবুবুলকে ডেকে সাঈদীর বিরুদ্ধে মামলা করতে বলেন পটুয়াখালী স্থানীয় এমপি আওয়াল। তবে রাজি না হয় তাকে তৎকালীন পিপি কার্যালয়ে তুলে নিয়ে দীর্ঘ নির্যাতনের মাধ্যমে মামলা দিতে বাধ্য করেন। এর আগে 21 আগস্ট সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ করেন সাক্ষী সুখরঞ্জন বালি। জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আগামীকাল জেরা করবেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
আজ জেরা করার কথা থাকলেও তিনি সময় আবেদন করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই আগস্টের গণহত্যার দায় স্বীকার করে নিহত আহতদের পরিবার, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী মামুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে এই নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছে বলেও জবানবন্দিতে জানান তিনি। জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নির্ধারণে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশমালা পর্যালোচনা করা হয়। আজও কয়েকটি দল এই বিষয়ে মতামত জমা দিয়েছে। এসব মতামতকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হাজারো ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে উদযাপিত হল পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে। সকালে পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবের শাহের নেতৃত্বে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হয় মুসলিম ধর্মাবলম্বীদের এই আনন্দ র্যালি। প্রতি বছরের মতো এবারও 9 রবিউল আওয়াল আঞ্জুমানে রাহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে বের হয় এই র্যালি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এমন নাত গেয়ে নবী প্রেমিকদের খুশির জোয়ার নামে রাজধানীর পথে পথে। সকল ঈদের সেরা ঈদ মিলাদুন্নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছে, সেই উপলক্ষে আমরা আজকে জুলুস এবং ঈদ মানাইতেছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কামলিওয়ালা নবীর প্রেমিকদের এই মিলন মেলা পরিণত হয় জনসমুদ্রে। ছোট শিশু থেকে বয়োবৃদ্ধ নূর নবীজির প্রতি ভালোবাসা প্রকাশে নিজেদের উজাড় করে দেন সবাই। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, আমরা ঈমান পেয়েছি, সেই জন্য আজকের এই দিনটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতদিন শরীরে শক্তি আছে ততদিন পায়ে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী পালন করতে চাই। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের মূল অঙ্গ বলে জানান ইসলামী চিন্তাবিদরা। আমরা নবীকে পেয়ে খুশি উদযাপন করি, কারণ নবীজি আমাদের জন্য কুল কায়নাতের রহমত। আশিকি রাসূলদের এই আনন্দ র্যালির নেতৃত্ব দেন পাকিস্তানের শ্রীকুট দরবার শরীফের গদ্দী নসন পীর, रहनुमाए शरीयत ও তরিকত আওলাদে রাসূল পীরে বাঙ্গাল আল্লামা সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী। के अला ला ईमान अल्लाह मोहब्बत अला, जिसके हुजूर की मोहब्बत नहीं उसका ईमान ही नहीं है। तो ये मोहब्बत जो है ये बुनियाद है हमारे ईमान की। এ সময় আগামী 6 সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামে বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুসে যোগদান করতে প্রত্যেক মুমিন মুসলমানের প্রতি আহ্বান জানান তিনি। মানবতার মুক্তির দিশারি রহমতুল লিল আলামিন নবীর শুভ আগমনে পুলকিত হয়েছিল সমস্ত সৃষ্টিকুল, কেটেছিল হাজার বছরের ঘোর অন্ধকার। তাই তো আজও রবিউল আউয়াল মাস এলেই নবী প্রেমিকদের অন্তরে আনন্দের ঢেউ খেলে যায়। নফল ইবাদত, জশ্নে জুলুস, মিলাদ মাহফিলের মাধ্যমে নূর নবীজির শুভ আগমনের দিনটি উদযাপন করেন সুন্নি মুসলমান। তারা বলেন, শুধুমাত্র মুসলিম নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 473 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 113 জন, চট্টগ্রাম বিভাগে 81 জন, ঢাকা বিভাগে 76 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 83 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 48 জন, রংপুর বিভাগে 7 জন ও সিলেট বিভাগে 2 জন রয়েছেন।
ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। রাজধানীর কেরানীগঞ্জ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগজিন ও 3 রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও মাদক উদ্ধার করে র্যাব 10। এছাড়া গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্রসহ একাধিক অস্ত্র উদ্ধার করেছে র্যাব। দুপুরে কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাবের তথ্য মতে গত 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত 107টি অস্ত্র, 115টি ম্যাগজিন ও প্রায় 7,500 গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব। যে সংগঠন 71 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘের নামে গণহত্যা চালিয়েছিল, তাদের উত্তরসূরি ছাত্র শিবিরকে ডাকসু নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধনে ছাত্রদল নেতারা এই আহ্বান জানান। ছাত্রদল সভাপতি রাকিবুর ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানাভাবে হেনস্থা করছে ছাত্র শিবির। ডাকসু নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করতে না পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি কখনো বর্তমান প্রজন্মকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেন ছাত্র নেতারা। ছাত্র শিবিরকে সন্ত্রাসী মন্তব্য করে ছাত্র দলের স্লোগান ও ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। শাপলা চত্বর থেকে শুরু করে মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, ছাত্রলীগ পালানোর পর ক্যাম্পাসে সংগঠনগুলোর সহ অবস্থানে যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছিল তা ছাত্রদল নষ্ট করছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগস্ট মাসে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে 1,22,517 একক কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান এনসিটির চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন জাহিদ হোসেন। এই সময় তিনি বলেন, গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল 96,000। সেই হিসেবে গত বছরের আগস্টের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং 27.5% বেশি বৃদ্ধি পেয়েছে। কন্টেইনার হ্যান্ডলিংয়ে প্রতিষ্ঠানটি আগস্ট মাসে পরপর 2টি মাইল ফলক অর্জন করে। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে তিনি একথা বলেন। এ সময় তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। চীনের অগ্রযাত্রা থামানো যাবে না বলেও মন্তব্য করেন জিনপিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কুচকাওয়াজে জিনপিং সতর্ক করে বলেন, বিশ্ব এখন শান্তি নাকি যুদ্ধ এই সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে, তাই সবাইকে সতর্ক থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উত্তর জেলা বিএনপির সদস্য জননেতা নাসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ করে মোয়াজ্জেমপুর সাহেব বাড়িতে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। এবারে খেলার খবর।
নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে করছে স্বাগতিক বাংলাদেশ। 4 ওভার 1 বলে 1 উইকেটে 60 রান করার পর বৃষ্টিতে থেমে যায় খেলা। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ডাচরা। একাদশে 5টি পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। অধিনায়ক লিটন দাসের সাথে ব্যাটিং ওপেন করেন সাইফ হাসান। প্রথম ওভারে জীবন পাওয়া সাইফ দলে 39 রানে 12 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। এরপর তাহিদ হৃদয়কে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন লিটন। দলের 60 রানের বৃষ্টিতে থেমে যায় খেলা। 16 বলে 2 ছক্কা আর 5 বাউন্ডারিতে 42 রানে আছেন টাইগার অধিনায়ক। 35 মিনিট পর আবার খেলা শুরু হয়। রোববার থেকে শুরু হবে ইয়ুথ ফেস্টিভ্যাল ভিস্তা 13তম জাতীয় সার্ভিসেস পুরুষ ও নারী কুস্তি প্রতিযোগিতা। এই উপলক্ষে রাজধানীতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় 2 দিনের এই প্রতিযোগিতায় 20টি ওজন শ্রেণীতে 80 জন নারী ও পুরুষ কুস্তিগীর অংশ নেবেন। সেরাদেরকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। এই সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ভিস্তার চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আজাদ সহ অন্যান্যরা। একটি ঘোষণা। A10 বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে A10 বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে A10 বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে A10 বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচন করতে পারবে না, ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ। হলফনামায় ভুল তথ্যে এমপি পদ বাতিল, জোট করল ভোট দলের প্রতীকে। রোল মডেলে নির্বাচন করতে ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন, জানালেন জনপ্রশাসন সচিব। লটারি ছাড়াই ডিসি ইউএনও পদায়ন, পক্ষপাতিত্ব করলে ব্যবস্থা। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে বাধা নেই, আপিল বিভাগের রায়। হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালতের আদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল। দেশে স্থিতিশীলতা ফেরাতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিবাদের পতনের পর মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোকে অনুধাবনের আহ্বান। মহেশখালী মাতার বাড়িকে ঘিরে 30 বছর মেয়াদী নতুন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। শুধু গভীর সমুদ্র বন্দর নয়, নতুন শহরের জন্ম হবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবং কুরুচিপূর্ণ মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেন 6 মাস বহিষ্কার। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে মুখর ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। A10 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/A10 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।